বিয়ের প্রথম রাতে স্বামীর ঘরে গুটিসুটি মেরে বসে আছে চিত্রা। বাসরঘর সাজানো হয়নি, টিনের ঘরে ভাঙাচোরা একটা চৌকির উপর সে বসে আছে। হঠাৎই দরজা খোলার শব্দে সে চমকে উঠল, কিন্তু যে মানুষটা ঘরে ঢুকলো সে তার স্বামী নয়। আতঙ্কিত কণ্ঠে চিত্রা জিজ্ঞেস করলো, কে আপনি? আমি তোমার নাগর। এগিয়ে এসে বিছানায় বসলো লোকটা, মধ্যবয়সী একজন লোক। চিত্রার ঘোমটা সরিয়ে সরাসরি লোকটা ব্লাউজের কাঁধে হাত দিল। চিৎকার করে উঠল চিত্রা। লোকটা তার মুখ চেপে ধরে বলল, চুপ, চেঁচাইস না, তোর স্বামী তোরে আমার কাছে বেইছে দিছে। চিত্রার গলা শুকিয়ে গেল। তার স্বামী জয়নাল একটা লোকের কাছে তাকে বিক্রি করে দিল? এটা কিছুতেই হতে পারে না। জয়নাল চিত্রাকে বিয়ে করার জন্য 1 মাস ধরে চিত্রার বাবার সোরহান উদ্দিনের পিছনে করেছে। শুটকি ব্যবসায় জয়নালের স্বাস্থ্য ভালো, মা বাপ কেউ নেই। তাতে কি, সদরে বড় শুটকির দোকান আছে তার। সোহরাবউদ্দিন মেয়েকে জয়নালের সঙ্গে বিয়ে দিলেন। বিয়ের দিনে জয়নাল বউ নিয়ে বাড়িতে এলো। ভাঙাচোরা বেড়ায় গেরা টিনের একটা ঘর। ঘরের এক কোণায় শুধু একটি চৌকি বসানো, আর কোনো আসবাবপত্র নাই। চিত্রার খারাপ লাগেনি, সে যখন এসেছে এই ঘরে স্ত্রী ফিরিয়ে আনবে সে। কিন্তু এ কি হলো তার কপালে? জয়নাল বিক্রি করে দিল তাকে। লোকটার হাত সরিয়ে জোরে জোরে চিৎকার করে উঠল চিত্রা। কিন্তু কেউ এলো না। কে আসবে? এই বাড়িতে একটাই ঘর, আর কেউ থাকে না এখানে। আশেপাশের বাড়ি থেকেও কেউ ছুটে এলো না তাকে বাঁচাতে। বুদ্ধি করে চিত্রা বলল, আপনি কে সত্যি কইরা কন তো? কইলাম তো, তোমার স্বামী তোমারে বেইছে দিছে 20,000 টাকায়। আজ রাইতে তোমার লগে আমার বাসর হইব। কালকে আমরা চইলা যাব এই গ্রাম থেকে। তারপর থেকে তুমি হইবা আমার সোহাগের কামলা খাটা রানী। জয়নাল কোথায়? জয়নাল মদ খাইয়া পড়িয়া রইছে। সকাল হইতেই সে বাগবো, ওরে আর পাইবা না তুমি। কই যাইব জয়নাল? যেখান থেকে আইছে সেখানেই যাইব। তুমি কি ভাবছ গঞ্জে ওর দোকান আছে? সব তো মিছামিছি কথা, ওর কোনো দোকান নাই। আগের ব্যবসা করে হালাই, আইজ এই গ্রামে তো কাইল ওই গ্রামে। লোকটার কথায় চিত্রা অবিশ্বাস করার কোনো উপায় নেই। আসন্ন বিপদের কথা ভেবে ভয়ে শিউরে উঠল চিত্রা। এই লোকটা আজকে তার সর্বনাশ করবে, তারপর বাকি জীবন নরকের আগুনে জ্বালার মতো তীব্র কষ্টে কাটবে চিত্রার। এই লোকের সঙ্গে শরীরে জোরে সে কিছুতেই করতে পারবে না কিছু। তাকে জিততে হবে বুদ্ধির জোরে। চিত্রা দ্রুত চিন্তা করতে লাগলো কি করা যায়। লোকটা চিত্রার গায়ে হাত দিচ্ছে, হাতে ও পিঠে হাত বোলাচ্ছে। চিত্রা বুদ্ধি করে বলল, আপনার একটা কথা জিগাই? জিগাও। কথা না করলে শরীরে মজা আসে না। লোকটা চিত্রাকে টেনে হিঁচড়ে বিছানায় শোয়াতে চেষ্টা করলো। চিত্রা বাধা দিতে দিতে বলল, আপনি কি করেন? আমার 20,000 টাকা দিয়ে কিনছেন, তাহলে তো আপনার মেলা টাকা। লোকটা উচ্চ শব্দে হেসে বলল, আমার মেলা টাকা। তোমারে যখন নিয়ে যাব দেখবা কত রানীর মতো করে রাখবো তোমারে। আজ থেকে 2 মাস আগে তোমার এক ঝলক দেখে আমার শরীরে জোয়ার চলে আসছে। জয়নালের কাছ থেকে এর আগেও আমি অনেক মাগি কিনছি। হেরে আমি কইছিলাম যে এটারে আমার লাগবো। বয়ে শিউরে ওঠে চিত্রা, কিন্তু এখন তাকে বুদ্ধি হারালে চলবে না। নিজেকে রক্ষা করতে চাইলে তাকে বুদ্ধি দিয়ে কিছু একটা করতে হবে। চিত্রা বলল, ওই মাইয়াগুলো এখন কই? জায়গা মতোই আছে, তবে তোমারে ওদের ওইখানে নিব না। তুমি আমার লগে থাকবা। আগামী 1 মাস আমি শুধু তোমার লগে। দাঁত বের করে হাসল লোকটা। এমন কুৎসিত ও ভয়ঙ্কর কথা জীবনেও চিত্রা শুনিনি। ভয়ে আতঙ্কে সে বারবার সব কিছু ভুলে যাচ্ছে। কিন্তু সাহস হারালে তাকে চলবে না, সাহসী হতে হবে তাকে। চিত্রা বলল, আপনি যা চান আমি আপনারে সব দিব। আদরের সোয়াগে বড়াইয়া দিব, সবার চাইতে বেশি সুখ আইনা দিব। আপনি আমার একটা কথা রাখবেন? তাই নাকি? কদেহি কি কথা? আপনি আমার সবার থেকে আলাদা রাখবেন। আমি যেটা চাইবো সেইটা আইনা দিবেন। ভালো ভালো খাওয়াইবেন, ভালো জামা কাপড় তেল সাবান দিবেন। আপনি আমারে সুখে রাখলে আমিও আপনারা চরম সুখ আইনা দিব। লোকটা কুৎসিত হাসি হেসেই বলল, তোর মতো মাল আমি আর একটাও পাই নাই। তুই তো বড় বালারে। রাখবেন আপনার কথা? কেন? কেন রাখুম না? তুই তো আমার চাঁদের বাতি। ঠিক আছে, রাজি। তাই আমি যেভাবে কমু সেইভাবেই করেন। তা হইব না, আমি আমার মতো করমু। এবার শুনেই দেখেন, এমন সুখ জীবনে আপনার কেউ দিতে পারতো না। লোকটা বিমোহিত হয়ে গেল চিত্রার কথায়। তার জিভ লক লক করে উঠল। জল চলে চোখে চিত্রার দিকে চেয়ে আছে। চিত্রা বলল, খাড়ান, শাড়ির মধ্যে অনেক সিপ টিফিন আছে, আমি সিপ টিফিনগুলো খুলে লই। বিছানায় শুয়ে শুয়ে 2টা সিপ টিফিন খুলল সে। লোকটার আর তর্স হইছে না, চিত্রার উপর ঝাঁপিয়ে পড়ল। চিত্রা বলল, এমন করলে তো হইব না, আমার খুলতে দেন না, তারপর দেখেন আপনাকে আমি কি দেখাই। চিত্রা লোকটাকে ঠেলে বিছানায় সরিয়ে দিল। শুয়ে রইল লোকটা। সিপ টিফিন খুলতে খুলতে বিছানার উপর উঠে বসলো চিত্রা। একটা সিপ টিফিন খুলতে গিয়ে সে অনেক সময় নিল। লোকটা অধৈর্য হয়ে বলল, কই হইল তোমার?
এটা খুলতেছে না। সিপ টিফিন না খুললে তো আমি শাড়ি ব্লাউজ কিছুই খুলতে পারব না। একটু ধৈর্য ধরেন। আপনারা কেউ আগে ভালোবাসার কথা বলছে? না, আমারে কে ভালোবাসার কথা কইব? সবাই কয় বুইড়া খাটাস। আপনি এখনো জোয়ান, কে কইছে আপনারে বুইড়া? চিত্রা কথা বলতে বলতে খাট থেকে নেমে মেঝেতে দাঁড়িয়ে ফিন খুলতে লাগলো। সিপ টিফিন খুলে সে একটা দুঃসাহসিক কাজ করে বসলো। বুক থেকে সামান্য শাড়ি সরিয়ে আবার খপ করে ধরে বলল, দেখেন তো, এখানেও একটা সিপ টিফিন, খাড়ান, আমি খুলতেছি, খুইলে আপনারা আসল জিনিস দেখাইতেছি। লোকটা বড় বড় চোখ করে তাকিয়ে রইল। চিত্রা বলল, এমন করলে হইব? আপনি কাপড় চোপড় খোলেন। এখনই? এখন না হইলে কখন? শার্ট খুইলা পালান। লোকটা শার্টের বোতাম খুলতে লাগলো। সেই সুযোগে দরজা খুলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো চিত্রা। শাড়ি পরে সে দৌড়াতে পারছিল না। শাড়ির আসল এক হাতে দৌড়ে নিজের জীবন বাঁচানোর জন্য সে খুব জোরে দৌড় দিল। রাতের অন্ধকারের মাঝে খুব দ্রুত হারিয়ে গেল। তারপরও তার দৌড়ানো থামলো না। মেন রাস্তায় না গিয়ে এক জঙ্গলি রাস্তায় এসে ঢুকলো। খুব এলোমেলোভাবে দৌড়াতে থাকলো। ওই লোকের নিশ্চয়ই তাকে খুঁজে বের করার সাধ্য হবে না। অনেক দূর দৌড়ে আসার পরে বিশ্রামের জন্য একটা জায়গায় দাঁড়ালো। বড় বড় কয়েকবার শ্বাস নিল। আজ বুদ্ধির জোরে সে নিজেকে রক্ষা করতে পেরেছে। ওই সময় জ্ঞান হারিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে থাকলে তার সব কিছুই শেষ হয়ে যেত। চিত্রা আবারও ছুটতে শুরু করলো। অন্ধকারের মধ্যে কতক্ষণ যে দৌড়েছে সে নিজেও জানে না। একটা বাড়ির গোয়াল ঘরের সঙ্গে দাঁড়িয়ে সারা রাত কাটিয়ে দিল চিত্রা। ভোরের আলো ফুটতে শুরু করলে সে পথ ধরল। রাস্তায় ভ্যান ও অটো গাড়ি চলছে। একটা অটোওয়ালাকে কুন্দনহাটি গ্রামের নাম বলল। ওখানে তার ফুফুর বাড়ি। এই মুহূর্তে বাবার বাড়িতে যাওয়া একদমই ঠিক হবে না। অটোর ভিতরে বসে শাড়ির আঁচল দিয়ে মাথা মুখ ভালোভাবে ডেকে নিল চিত্রা। কুন্দনহাটি বাজারে এসে অটোওয়ালা বলল, আপা নামেন। চিত্রার কাছে কোনো টাকা নেই। কিভাবে ভাড়া দিবে সেটাও বুঝতে পারলো না। অটোওয়ালা বলল, নামেন না কেন? আমি খুব বিপদে পড়েছি ভাই, আর একটু সামনে যাইলেই আমার বাড়ি। আপনি আমার বাড়িতে পুষাইয়া দেন, বাড়িতে গিয়ে আমি আপনারা ভাড়া দিব। অটোয়া যাইতো না। আপনি আমার জন্মের ভাই লাগেন, আমার একটু বাড়িতে পৌঁছাইয়া দেন, আমি অনেক বিপদে পড়ছি। কোনো টাকা নাই আমার কাছে। টাকা না থাকলে অটোতে উঠছেন কেন? বিপদ তো মানুষেরই হয় বলুন। আপনার মা বোন কখনো বিপদে পড়ে না? অটো চালক আর কোনো উত্তর দিল না। চিত্রার দেখানো পথ অনুযায়ী সে অটো চালাতে লাগলো। ফুফুর বাড়ির উঠোনে এসে দাঁড়ালো অটো গাড়িটা। অটো থেকে নেমে ওই বাড়ির ভিতরে দৌড়ে দিল চিত্রা। এক দৌড়ে তার ফুফুর পায়ের কাছে গিয়ে পড়ল। তারপর শুরু করে দিল হাউমাউ করে কান্না। চিত্রার ফুফু বয়স্ক মানুষ, গায়ে চামড়া ঝুলে পড়েছে, কুজু হয়ে হাঁটেন। ভালো মতো হাঁটতেও পারেন না। চিত্রাকে চিনতে ওনার অনেক সময় লাগলো। চিত্রার কান্না দেখে তিনি অবাক হয়ে বললেন, আমাকে চিত্রা না? তুই কান্তাছস কেন? কোত্থেকে আইলি তুই? চিত্রা বলল, আপনারা সব কইতাছি, আগে আমারে 20টা টাকা দেন। ফুফুর ঘরের ভিতর দৌড়ে গিয়ে তোষকের নিচ থেকে 20 টাকা বের করে দিলেন। চিত্রা বলল, অটোওয়ালারা ভাড়াটা দিয়ে আইসেন ফুফু। অটোকে বিদায় করে দিয়ে তার বৃদ্ধ ফুফু চিত্রার কাছে এলেন। চিত্রার পরনে লাল শাড়ি। বাতিজের বিয়ে হয়েছে সেটা তিনি জানেন না, কারণ ভাইয়ের সঙ্গে খুব একটা যোগাযোগ তার নেই। জীবন ও সময়ের স্রোতে হারিয়ে গিয়ে কেউ কারোর সঙ্গে যোগাযোগ রাখেনি। তাছাড়া সোহরাব উদ্দিন একটা কাজী ডেকে বিয়ে পড়িয়ে মেয়েকে জয়নালের হাতে তুলে দিয়েছিলেন। পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন কাউকেই তিনি দাওয়াত করেননি। চিত্রা তার বিপদের সব কথা খুলে বলল। বৃদ্ধ ফুফু অনেক কান্না করলেন তাকে জড়িয়ে ধরে। চিত্রা ফুফুকে বলল, আমি যে এখানে আইছি এটা এখনই আব্বারে জানাইয়েন না। ওই লোকটা যদি আব্বার কাছে থাইকা খবর পাইয়া এখানে আইসা পড়ে, আব্বারে এখনই কিছু জানানোর দরকার নাই। চিত্রার কথা মেনে নিলেন তার ফুফু। বাতিজিকে নিরাপদে ফিরে পেয়েছেন, এটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া। এরপর মাস 6 চিত্রার ফুফুর বাড়িতেই কেটে গেল। ফুফুর 2 ছেলে ও ছেলের নাতি বউ নিয়ে ভরা সংসার। ভাবিদের কাছে বোঝা মনে হলো, ভাইদের কাছে চিত্রা বোনের মতোই রইল। সেই ঘটনার কয়েকদিন পর সোহরাবুদ্দিনকে গোপনে খবর দিয়ে নিয়ে আসা হয়। তিনি নিজের মেয়েকে এমন বিপদে ফেলে দিয়েছেন ভেবে সবসময় হাহাকার করে কান্না করেন। মেয়েকে তিনি বোনের বাড়িতে রেখে দিলেন, আর বাড়িতে নিয়ে গিয়ে এমন ভাব করলেন যেন মেয়ে তার জামাইয়ের সঙ্গে শ্বশুর বাড়িতে খুব সুখে আছে। গরিব ও অসহায় সোহরাবুদ্দিনের এছাড়া কোনো কিছু করার ছিল না। মেয়েটা টেনে টুনে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। স্কুলে পড়ার কারণেই মেয়েটার এমন বুদ্ধি হয়েছে, এটাই তিনি মনে করেন। তিনি মেয়েটাকে হারিয়ে ফেলেও মেয়েটাকে ফিরে পেয়েছেন, এজন্য সবসময় শুকরিয়া আদায় করেন। দেখতে দেখতে প্রায় 9 মাস কেটে গেল। ফুফাতো ভাইয়ের বউদের চোখের এখন চিত্রা একটা বিরক্তিকর নাম। নিজেদের সংসারে এরকম একজন যুবতী মেয়েকে তারা সহ্য করতে পারছেন না। তাদের স্বামীরা যথেষ্ট ভালো চরিত্রের অধিকারী হলেও ভরসা করতে পারছে না তারা। চিত্রার উঠতি যৌবন,
কখন কি বিপদ ঘটে যায় বলা তো যায় না। এই আপদকে ঘর থেকে বিদায় করতে চায় তারা। দুই ভাবির কথা মতো চিত্রার ভাইয়েরা তাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজতে শুরু করলো। তবে এবার যেন আর কোনো ভুল না হয় সেই কথা ছেলেদেরকে ভালো মতো বুঝিয়ে দিলেন চিত্রার ফুপু। এই গ্রামেরই এক ছেলে পছন্দ হলো চিত্রাকে। ছেলেটির নাম রূপক। বাজারে তার বাবার একটা কাপড়ের দোকান আছে। রূপক কাপড়ের দোকানে বেচাকেনা করে আর বাবার জমি জমা দেখাশোনা করে। ছেলে হিসাবে বেশ ভালো। চিত্রার ফুফাতো ভাই আশিকের সঙ্গে একই স্কুলে পড়ছিল রূপক। ম্যাট্রিক পাশ করা ছেলেটি অনেক দায়িত্ববান হিসাবেও সবাই তাকে চেনে। তার সঙ্গে বিয়ের কথা চলতে লাগলো চিত্রার। বিয়েতে একদমই ইচ্ছে নেই মেয়েটির। একবার তার জীবনে যে অভিশাপ নেমে এসেছিল সে দ্বিতীয়বার আর ওই ভুল করতে চায় না। কিন্তু অন্য সংসারে আর কতদিন এভাবে বোঝা হয়ে পড়ে রইবে। বাইরের স্ত্রীর চোখ রাঙানি সে অনুভব করে। কোনো মেয়ে তার সংসারে অন্য একটা মেয়েকে সহ্য করতে পারে না। তারা কেন সহ্য করবে তাকে? তাছাড়া সবচেয়ে বড় কথা, ভাইয়েরা চিত্রার ভালো চায়। তারা বুঝে শুনে গ্রামেরই ছেলে তার আশিক ভাইয়ের বন্ধুর সঙ্গে তার বিয়ের কথাবার্তা চলছে। এতে চিত্রার মোটেও অমত থাকা উচিত না। সোহরাবুদ্দিন একদিন বেড়াতে এলে চিত্রা তাকে বলল, আব্বা আমি কি করব? সোহরাবুদ্দিন অশ্রুসচল চোখে বললেন, আগেরবার আমি কোনো খোঁজখবর না নিয়ে ভুল করছি। এবার তোর ভাইয়েরা অনেক খোঁজখবর নিছে। তারা তোর জন্য একটা ভালো পাত্র ঠিক করছে রে মা। তুই আর অমত করিস না। চিত্রা ভেবে পায় না বাবাকে সে কী উত্তর দিবে। তার অতীতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা কাউকে বলাও যায় না। সে যে এখনও কুমারী এটা কেউ বিশ্বাসই করবে না। সে রাতের পর থেকে আর কখনো জয়নালের কোনো খোঁজ পাওয়া যায়নি। সোহরাবুদ্দিন গোপনে অনেক খোঁজার চেষ্টা করেছিলেন জয়নালকে। খুঁজে পেলে তিনি জয়নালকে কেটে টুকরো টুকরো করে হয়তো বাসিয়ে দিতেন। কিন্তু জয়নাল গ্রামে অতিথি হয়ে এসেছিল, আবার উদাও হয়ে গেছে অন্য কোথাও। তাকে আর খুঁজে পাওয়া যাবে না। চিত্রের একবার বিয়ে হয়েছিল, সেটা পুরোপুরি গোপন রাখলো সবাই। বর্ষার একদিনে বেশ আয়োজন করে বিয়ে হয়ে গেল চিত্রার। গ্রামবাসীরা এলো, পাত্রপক্ষ থেকে এসেছিল বেশ কয়েকজন। তারা খুব সুন্দর করে বউ সাজিয়ে বিয়ে করে নিয়ে গেল চিত্রাকে। এবার বাসর ঘরে বসে থাকতে প্রচণ্ড ভয়ই পাচ্ছিল চিত্রা। ঘরে যে মানুষটি প্রবেশ করলো সবার আগে তার দিকে একবার ভালো করে খেয়াল করলো সে। বিয়ের আগে একবার মাত্র রূপককে দেখার সুযোগ হয়েছে। তাতে লোকটাকে বেশ ভালোই মনে হয়েছিল চিত্রার। কথাবার্তা খুব একটা হয়নি। আজকে ঘরে ঢুকেই রূপক বলল, বাহিরে বাতাস, আকাশও খারাপ করছে, মনে হয় বৃষ্টি হইব। আপনার কিছু লাগলে বলেন, ওই ঘর থেকে আইনা দেই। বৃষ্টি শুরু হইলে তো আর ওই ঘরে যাইতে পারবেন না। ভীষণ অবাক হয়ে রূপকের দিকে তাকালো চিত্রা। তার চোখ দুটো জল জল করে উঠল। যে মানুষটা ঘরে ঢুকে প্রথম কথাতেই তাকে তার প্রয়োজনীয় কথা স্মরণ করিয়ে দেয় সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ। কিছু আনা লাগবে না, আমার সব জিনিসপত্র এখানেই আছে। চিত্রা গাড় বেঁকিয়ে বলল, তাহলে বাতি নিবাইয়া দেই। চিত্রার শরীরে এক ধরনের শিহরণ বয়ে যায়। ভয় ভয় মুখে সে বলে, না, আপনার লগে একটু আলাপ পরিচয় হোক। ছেলেটা হাসি মুখে বলল, তা তো হইবই। এখন আপনি আমার ঘরের বউ, রুফুক মিয়ার বউ, এই হইল আপনার পরিচয়। চিত্রা লাজুক হেসে বলল, আপনার নাম তো জানি, আপনি মানুষটা কেমন এগুলো বুঝে জানতে হইব না? না জানেই তো বিয়ে করে ফেলাইছেন, এখন সারা জীবন ধইরা জানবেন? আমি কিন্তু মানুষটা খারাপ না। চিত্রা মুচকে হাসল। রুফুকের হাসি মুখ আর চাহনিতে দেখেই সে বুঝতে পেরেছে ছেলেটা খারাপ নয়। এত সুন্দর একটা ছেলে তার স্বামী, যে ছেলেটা খুব সুন্দর করে হাসে, সুন্দর করে কথা বলে। নিজের ভাগ্যকে প্রথম নিজের ঈর্ষা হলো চিত্রার। রুফুক বলল, বাতিটা নিভাইয়া দেই। চিত্রা লাজুক হাসল, মাথা নিচু করে থাকলো। বাসর ঘরের স্বামীকে বাতি নেবানোর কথা কোনো স্ত্রীকে বলতে পারে? এ তো ভারী লজ্জার কথা। রূপক ঘরের আলো নিভিয়ে দিল। পায়ের শব্দ শুনে চিত্রা বুঝতে পারল রূপক এখন তার বিছানায় এসে বসল। হঠাৎ নিজের গায়ের উপর তার স্পর্শ টের পেল চিত্রা। রূপক তার বাহুতে হাত রেখেছে, একটা গরম হাত। চিত্রার কেমন ভয় ভয় হতে থাকে, হাত পা কাঁপতে শুরু করলো তার। রূপক তাকে ধরে বিছানায় শুয়ে পড়ল। একজন অপরিচিত পুরুষ মানুষ এখন তার এত কাছে, তাকে ধরে তার পাশে বিছানায় শুয়ে আছে। যে মানুষটাকে একটু আগেও চিনত না, শুধুমাত্র কবুল বলার পর মানুষটা তার উপর অধিকার খাটাতে শুরু করলো। সে বার্তা দিতে পারবে না, কারণ এটাই হয়তো জগতের নিয়ম। লজ্জা হলেও তাকেও তার অধিকার খাটাতে হবে অপরিচিত যুবকের উপর। অজানা অজানা দুজন মানুষ কিভাবে শরীরে শরীরে মিলিত হয়, প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। রূপক বলল, আমার গায়ে কোনো গন্ধ পাইতেছেন? না তো, আমি কিন্তু সিগারেট খাই। কথাটা বলেই শব্দ করে হাসল রূপক। বলল, সিগারেটটা আপনার সমস্যা হয় নাই তো? লাজুক হেসে চিত্রা উত্তর দেয়, না। মেলা বন্ধুর কাছে শুনেছি তার বউ সিগারেট খাইলে নাকি চিল্লাপাল্লা করে, মুখে গায়ে বাজে গন্ধ হয়। আমার গায়ে কি সেরকম গন্ধ পাইতেছেন? না।
পাইবেন না তো, আমি সিগারেট খাওয়ানোর সময় হাত লম্বা করে সিগারেট ধইরা টানছি, ঘরে ঢোকার আগে মেসওয়াক করে আইছি, সব আপনার লাগেই। কথাগুলো শুনতে বড়ই ভালো লাগে চিত্রার। এই প্রথম জীবনে সে ভালোবাসার কথা শুনছে। তার হৃদয়ে দোলা লাগলো। একজন মানুষ যাকে সে কখনো চেনেও না, জানেও না, সে তার জন্য দূরে হাত রেখে সিগারেট টেনেছে, ঘরে ঢোকার আগে মেসওয়াক করে এসেছে। এই কথাগুলো শুনতে তার নিজেকে ভীষণ সৌভাগ্যবতী বলে মনে হচ্ছিল। মনে এক ধরনের সুখের দোলা অনুভব করলো চিত্রা। রূপকের গরম হাতের স্পর্শ পেল সে। রূপক তার বাহু চেপে ধরে তাকে মৃদু কাছে টেনে নিল। লজ্জা ও সংকোচে অনেকটা কুঁকড়ে গেল চিত্রা। রূপক বলল, আমার কিন্তু লজ্জা করতেছে। কথাটা শুনে চিত্রা লজ্জা পায় নিজেও। লজ্জা তো তারও করছে। এ লজ্জা এক অন্যরকম লজ্জা, যে লজ্জা পেতেও শান্তি লাগে। নিজের স্বামীর কাছে লজ্জা পাওয়াটা খুবই গৌরবের একটা বিষয়। পাশাপাশি শুয়ে রইল তারা দুইজন। যুবক বলল, তুমি তো আমার স্ত্রী, আমরা জনম জনম একসঙ্গে থাকব। আজ আমি তোমার কাছে কিছু কথা কই, তুমিও কথা দাও, আমার কথাগুলো তুমি রাখবা। চিত্রা বলল, হ, রাখমু। আপনি বলেন কি কথা। রূপক বলল, আমার বাপ মারে তুমি কখনোই কষ্ট দিয়ে কথা বলবা না। তারা তোমারে যা ইচ্ছে কইতেই পারে, সবসময় মাথা রাখবা। তারা মুরব্বী, গুরুজন, আমগো ভালো মন্দের জন্যই তারা নানান কথা বলবে। আমার মায়ের একটু রাগ বেশি, সব কিছু কমই বোঝায়, এজন্য চিল্লাই বেশি। মা তোমারে কিছু কইলে তুমি যদি কষ্ট পাও আমারই কইও, তোমার কষ্ট আমি দূর কইরা দিমু। কিন্তু তুমি আমার মায়ের লগে কোনো খারাপ আচরণ করতে পারবা না, তারে কষ্ট দিয়ে কিছু বলতে পারবা না। হাজার হোক সে আমারে জন্ম দিছে, আমারে অনেক আদর যত্নে মানুষ করেছে। সে রাগী হলেও সে আমার মা, কম বুঝলেও সে আমার মা। আমার মারে কেউ কষ্ট দিলে আর আমার সহ্য হয় না। তুমি আমারে কথা দাও, কোনো দিনও আমার মায়েরে কষ্ট দিবা না। চিত্রা বলল, আপনার মা মানে আমারও মা। আপনি জানেন না আমার মা নাই, জন্মের পরেই মারে আমি হারাইছি। পাগলা এক বাপের কাছে মানুষ হইছি, মায়ের আদর পাই নাই। আপনার মায়ের কাছে আমি আমার মায়ের আদর খুঁজব। তাই যেন হয় বউ, তুমি আমার বাপ মানে অনেক আদর সম্মান করবা। আমি সারা জীবন তুমি যা চাইবা তাই আইনা দিব। মনটা খুশিতে ভরে গেল চিত্রার। খুব আনন্দ হতে লাগলো তার। বিয়ের প্রথম রাত নাকি অনেক আনন্দের হয়, সে কথা আজ তার কাছে সত্যি বলে প্রমাণিত হলো। সম্পূর্ণ নতুন একজন মানুষ কত দ্রুত তার সঙ্গে আপন হয়ে উঠল, ভাবতেই তার অবাক লাগছে। রূপক বলল, আমার বাপ অনেক কষ্ট করে দোকান করছে, তার দোকানে আমি কাপ করি। আমার বাপে পুরো দোকান আমারে দিয়ে দিছে। তুমি কও, কয়টা পোলার এত সৌভাগ্য হয় যে বড় হইয়েই বাপের খাড়া করানো ব্যবসা পাইয়া যায়। আমি পাইছি। আমার বাপরে আমি অনেক সম্মান করি, তুমিও করবা। কোনো দিনও আমার বাপরে আঘাত দিয়ে কোনো কথা কইবা না। তুমি আমার এই দুইটা কথা রাখবা তো বউ। চিত্রার চোখ দুটো ছলছল করে উঠল। সে বলল, আপনি কোনো চিন্তা করেন না, আমার উপর ভরসা রাখেন। আপনার অসম্মান হয় এমন কোনো কাজ আমি কখনোই করব না। আপনি যা বলছেন আমি তা সবসময় রাখতে চেষ্টা করব। রূপক উত্তেজিত হয়ে চিত্রাকে জড়িয়ে ধরল। আনন্দিত কণ্ঠে বলল, এমন একটা লক্ষ্মী বই তো আমি চাইছিলাম। তোমার ভাইয়ের লগে আমি একসঙ্গে পড়ছি, পড়াশোনা বেশি দূর করতে পারি নাই, বাপে কইতো দোকানে বইতে। মনে অনেক স্বাদ ছিল কুন্দনপুর ডিগ্রি কলেজে পড়ব। দোকানে বইলে কি আর কলেজে পড়া হয়? পড়াশোনা তো লাটে উঠছে, তাই আমার খুব শখ আছে আমার ফলামাইয়া হোক, তারে আমি কলেজ পর্যন্ত পড়াবো। যারা কলেজে পড়ে তাদের ব্রেন বুদ্ধি অনেক ভালো হয়। মুচকি হেসে চিত্রা বলল, আপনার ব্রেন বুদ্ধি অনেক ভালো, কলেজে না পড়লেও ভালো মানুষ হওয়া যায়। আপনি একটা ভালো মানুষ, তোমার বড়ই ভালো লাগছে। তুমি খুবই মিষ্টি কইরা কথা কও, মনটা চায় সারাক্ষণ শুধু তোমার কথাই শুনি। লজ্জায় এলোমেলো হয়ে যেতে লাগলো চিত্রা। এভাবে কেউ কোনোদিনও তার কথার প্রশংসা করেনি। কথাও বুঝি সুন্দর হয়। রূপক বলল, চুপ করে রইলা কেন, একটু কথা কও শুনি। লাজুক হেসে চিত্রা বলল, কি কথা কমো? আপনি কন, আমি শুনি। আপনার কথা শুনতেও আমার ভালো লাগতেছে। রূপক চিত্রাকে জড়িয়ে ধরে বলল, কাছে আসো। কত কত দূরে যাইতেছো কেন? তোমার কি শরম করতেছে? চিত্রা মাথা উপর নিচে নাড়ায়। অন্ধকারে সেটা দেখতে পায় না রূপক। বাহিরে বাতাস শুরু হচ্ছে। এই গর্জনে তাদের কথা বাহির থেকে আর কেউ শুনতে পারবে না। আজকের রাতটা বড় মাধুর্যতাপূর্ণ হয়ে উঠছে ধীরে ধীরে। জুন বৃষ্টি নামুক, বৃষ্টি এলে ভীষণ ভালো হবে। কেন যেন আজ চিত্রার মন চাইছে আজ খুব বৃষ্টি হোক। রূপক বলল, চুপ কইরা রইলা কেন, কথা কও। তোমার মিষ্টি মিষ্টি কথা শুনি। আপনি বড়ই শরম দেন। কই শরম দিলাম? আমি তো তোমার স্বামী, আমার কাছে তোমার কিসের শরম? কাছে আসো।
রূপক চিত্রা নরম থলথলে শরীরটা নিজের বুকের মধ্যে নিয়ে নেয়। রূপকের শক্ত বুকে নিজেকে শিশুর মতো মনে হলো চিত্রার। উঠতি বয়সী, যৌবনে পা দিয়েছে, তবে বয়সের চাইতে তাকে অনেক বড় দেখায় তার সুন্দর স্বাস্থ্যের কারণে। আস্তে আস্তে রূপক চিত্রার গলায় হাত দেয়। চিত্রার একটুও ভয় কিংবা দ্বিধা হয় না। এই মানুষটা তার স্বামী, এই ভীষণ সুন্দর মানুষটা, তার কাছে নিজেকে উজাড় করে দিতে ভালোই লাগে তার। রূপকের হাত ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে। খিলখিল করে হেসে ওঠে চিত্রা। চিত্রার হাসি থেমে যায়। এক শিহরণ বইতে শুরু করে তার। স্বামী স্ত্রীর সম্পর্কটা বুঝে এমনই সুন্দর হয়। সারা রাত ধরে বৃষ্টির পর সকালবেলা ঝলমলে রোদ উঠেছে। রোদ ওঠার আগেই উঠে পড়ছে চিত্রা। সে নতুন বউ, দেরিতে ঘুম থেকে উঠলে লোকে নানান কথা বলবে। ফজরের আজানের সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। এই বাড়ির কোথায় কি আছে সে কিছুই জানে না। রাতে ঘুমানোর আগে সে তার স্বামীর রূপককে বলে রেখেছিল, ফজরে ওঠা আমার একটু পুকুর পাড়ে নিয়ে যাইবেন। যাবো, আপনার যদি ঘুম না ভাঙলে তুমি মিষ্টি করে ডাক দিবা। আমি তো মিষ্টি করে ডাকতে পারি না। কোকিল যদি কয় আমি মিষ্টি করে ডাকতে পারি না, সেটা কি বিশ্বাস হওয়ার কথা? চিত্রে খিলখিল করে হেসে উঠেছিল রূপকের কথা শুনে। তার জীবনে প্রেম এসেছে রঙিন বেলায় বেশে বেশে। সেই রঙিন রঙে সে নিজেকে রাঙিয়ে নিয়েছে। স্বামী দেহের এক সর্বশ্রেষ্ঠ সুখের সন্ধান পেয়ে আনন্দে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায় পড়েছিল চিত্রা। এই আনন্দ সকালবেলাতেও তার মনে উড়ু উড়ু করতে লাগে। ঘর ও উঠান ঝাড়ু দিয়ে চিত্রা নিজের ঘরে দরজা আলগা করে বসে আছে। নতুন ভয়ে দরজা ধাক্কাধাক্কি করে খুলতে হলে সেটা বড়ই লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। কেউ ধাক্কা দিতে হবে না। দরজায় টোকা দিলেই খুলে যাবে দরজা। তাকে আর লজ্জায়ও পড়তে হবে না। যা ননদ পাড়া প্রতিবেশীরা ইতিমধ্যে কোলাহল করতে করতে চলে এসেছে। চাচাতো এক জায়ের গলা শুনে গেল, কিলো উঠছনি? চিত্রা লম্বা গমটা টেনে দরজা খুলে বেরিয়ে এলো। হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। আতঙ্কগ্রস্ত হলো চিত্রা। তাকে দেখে হাসার কি হলো? তার চেহারায় কোথাও কি হাসার মতো কিছু আছে? এক যা বলল, সারা রাত খুব জ্বর বাতাস হইছে, শৈলেও দেখি ভালোই বাতাস লাগছে, টক বাইনের মতো লাল হইয়া রইছ। হাসির রোল পড়ে গেল সবার মধ্যে। লজ্জা একদম কুকড়ে গেল চিত্রা। ফিসফিস করে জিজ্ঞেস করতে লাগলো, কেমন হইল? কি হইব? আবারও হাসির রোল পড়ে গেল মেয়েদের মধ্যে। বাচ্চা কোলে নেয় এক মহিলা এগিয়ে এলো। চিত্রার মাথার গোমটা সরিয়ে চিত্রার ভেজা চুলে হাত দিয়ে শব্দ করে হাসতে হাসতে বলল, প্রথম রাইতেই হইয়া গেছে। উচ্চ হাসির রোল পড়ে যায় সবার মধ্যে। কয়েকজন চিত্রাকে টানতে টানতে একটা খড়ের দিকে নিয়ে গেল। জানতে গেল সব হইল। মাটির দিকে মাথা নিচু করে রইল সে। মেয়েরা আবারও শব্দ করে হাসতে লাগে। একজন বৃদ্ধ মহিলা এসে চিত্রার হাত ধরে বলে, নাতি বউ, ওরা তোমারা জ্বালাইয়া মারবো, তুমি আমার লগে আসো। বিদ্যা চিত্রাকে টেনে নিয়ে উঠোনের মাঝখানে এলেন। মেয়েগুলো সেখানে এসে ঘিরে ধরল চিত্রাকে। বিদ্যা বললেন, বইয়া আমার লগে সুপারি কাটো। উঠানে একটা ডালি ভর্তি সুপারি। দুজন মহিলা বটিতে বসে সুপারি কাটছে। একজন মহিলা উঠে গিয়ে একটা পিঁড়িও বটি এগিয়ে দিল চিত্রার দিকে। বহেন ভাবি, সুপারি কাটতে পারেন তো? দাদি বললেন, কেন পারবো না? মাইয়া মানুষ সবই পারতে হইব, না পারলে শিখাইয়া দিমু। আমার যখন বিয়ে হয়েছে তখন 8 বছর বয়স, কোনো কামই করতে পারতাম না। আমি কি সংসার করছি না? 8 জন পোলা মাইয়া জন্ম দিছি। চিত্রা সুপারি কাটতে শুরু করলো। তার নতুন শাড়ির আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে। এক হাত দিয়ে চিত্রা আবারও গোমটা টেনে দেয়। গায়ে হলুদ হয়েছে গত পরশু। হলুদের রং লেগে রয়েছে ত্বকে। লাল সুতি একটা কাপড়ে তাকে নতুন বউ হিসেবে বাড়ি মানিয়েছে। সকালের মিষ্টি আলোয় বসে তারা সবাই মিলে সুপারি কাটতে থাকে। 2-4 জন এসে জিজ্ঞেস করে, আমারে চিনছ? তুমি তোমার জ্যাঠাতো ভাইয়ের বউ। আমি হলাম সবার বড় বউ। চিত্রা এক ঝলক তাকে দেখে আবারও সুপারি কাটতে লাগলো। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যার যার ঘুম ভাঙলো, সবাই এসে হাজির হয়। নতুন বউ দেখতে এসেছে সবাই। কিছুক্ষণের মধ্যে মনে হয় পুরো গ্রামের সব মহিলা এসে হাজির। সকলে বউ দেখতে এসেছে। কানাকানি, ফিসফিসানি কিংবা কখনো উচ্চ হাসির শব্দ কানে আসে চিত্রার। সে লজ্জায় সংকোচে কারো দিকে তাকাতে পারে না। মাথা নিচে করে মাটির দিকে চেয়ে থাকে। চিত্রার শাশুড়ি বলে, আর সুপারি কাটা লাগবে না, সবাই তোমারে দেখতে আইছে, উঠো, যাও সাজুগুজু করো, বিয়ের শাড়ি পিনতো, সাজুগুজু কইরা চেয়ারে বইসা থাকো। চিত্রা কি করবে বুঝতে পারে না। রুবিনা নামের মেয়েটি এসে বলে, উঠেন ভাবি, আসেন আপনারা সাজাইয়া দেই। তার স্বামীর ঘরের পাশে একটা ঘরে নিয়ে এসে বসানো হয় তাকে। মেয়েরা তাকে ঘিরে ধরে থাকে। 2 জন মেয়ে গিয়ে তার ঘর থেকে বিয়ে সুটকেসটা নিয়ে আসে। সুটকেস খুলতে সব মেয়েরা হুড়মুড় করে ঝুঁকে দেখতে থাকে ভিতরে কি কি জিনিস আছে। বড় আনন্দ হয় চিত্রার এগুলো দেখে। বিয়ের ব্যাপারটাই আনন্দের। তখনই শুনতে পায় তার স্বামী রূপকের গলা খাকড়ি। রূপক বলে, রুবিনা, তোর বাবির সঙ্গে একটু দরকার ছিল। মেয়েদের মধ্যে ফিসফিসানি হাসির রোল পড়ে। তারা ঘর থেকে বেরিয়ে রূপককে ঘরে ঢুকতে বলে। ভীষণ লজ্জা হয় চিত্রার।
নতুন বউয়ের জন্য আকর্ষণ চুম্বকের আকর্ষণের চাইতেও দ্বিগুণ। নতুন বউ ব্যাপারটাই যেন অন্যরকম, আলাদা প্রাণ, আলাদা গন্ধ, আলাদা মানুষ, সব কিছুই নতুন। শুধু নতুন নয়, নতুন এবং সুন্দর। অদ্ভুতভাবে জিনিসগুলো খুব আকর্ষণ করতে থাকে একজন পুরুষকে। রূপক নিজেও জানে না সে কিসের আকর্ষণ কোনো প্রয়োজন ছাড়া এখন চিত্রার কাছে এসেছে। প্রয়োজন ছাড়া বললে ভুল হবে, তার প্রয়োজন চিত্রাকে, ভীষণ প্রয়োজন। চিত্রা লজ্জায় কুঁকড়ে আছে। জিজ্ঞেস করলো, কিছু কইবেন? হ, কন। তোমার বড়ই সুন্দর লাগতেছে। চিত্রা লজ্জায় লাল টকটকে হয়ে গেল। লোকটা এই কথাটা বলার জন্য তার কাছে এসেছে? হায় রে! রূপক আমতা আমতা করে বলল, আমার পায়ের জুতো জোড়া পাইতেছি না। তুমি কি আমার জুতা জোড়া দেখছো? খাটের নিচে দেখলেই পারতেন। বাইরে মেয়েদের ফিসফেসে নিয়ে হাসির রোল পড়ে যায়। লজ্জায় রাঙা হয়ে উঠল চিত্রার মুখ। গোমটাটা বড় করে টেনে দিল সে। এই লাজ রাঙা মুখ সে রূপককেও দেখাতে চায় না। রূপক বলল, আচ্ছা, গিয়ে দেখি পাই কিনা। না পাইলে আবারও দৌড়ায় আইসেন না। আবারও শোনা গেল মেয়েদের ফিসফিসানির হাসির শব্দ। ওরা নিশ্চয় দরজার কাছে কান পেতে দাঁড়িয়ে আছে। নববিবাহিত বড় বধূর ব্যক্তিগত কথা শোনার মতো অন্যায়টা সবাই কেন করতে যায় চিত্রা জানে না। রূপক তার আরও কাছে চলে এলো। কিছু একটা বলতে চায়, কিন্তু কি বলবে বোধহয় খুঁজেই পাচ্ছে না। চোখের দৃষ্টি এদিক সেদিক ঘুরিয়ে আমতা আমতা করে করতে করতে সে ঘর থেকে বেরিয়ে যায়। মুখ টিপে হাসলো চিত্রা। তার লজ্জা করছে সত্যি, কিন্তু এই লজ্জার ভিড়ে একটা জিনিসে ঠিকই অনুভব করেছে। মানুষটা এসে তাকে শুধু লজ্জাই দেয়নি, তাকে দিয়ে গেছে একরাশ নতুন আনন্দ। ভীষণ সুখ অনুভূত হচ্ছে চিত্রার। এটার নাম প্রেমে পড়া সুখ। রুবিনা চিত্রাকে সুন্দর করে সাজিয়ে দিল। লাল টকটকে শাড়ি, বাজারের জুয়েলের কসমেটিক্সের দোকান থেকে কেনা কলার হার, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, গলায় গালে পেস্ট পাউডার। চিত্রা জানে তাকে এখন খুব সুন্দর দেখাচ্ছে। সাজলে প্রত্যেকটা মেয়ের রূপ বহুগুণে বেড়ে যায়। তার সাজগোজ করতে ভালো লাগে। গত 9টা মাস সে কখনো সাজেনি। সে ভেবেছিল তার জীবন থেকে সাজগোজ শব্দটি উঠেই গেছে। কিন্তু আজ ননদের হাতে বধূর সাজে সাজতে পেরে নিজেকে অনেক বড় সৌভাগ্যবতী মনে হয় চিত্রার। পুরো গ্রাম ভেঙে নতুন বউ দেখতে এসেছে। মহিলারা মুখে আসলে ডেকে হাসছে। ছোট ছোট বাচ্চারা বউয়ের একদম মুখের কাছে এসে উপর হয়ে তাকে দেখে। কোনো কোনো মহিলা এগিয়ে এসে চিত্রার গোমটা টেনে চিত্রার চুল দেখে। কেউ কেউ সম্মুখে প্রশংসা করে বলে, রূপক সুন্দরী বউ পাইছে, কমলা সুন্দরী। কেউ বা তার লম্বা চুল দেখে বলে, খাইরন সুন্দরী। আবার কেউ বা পিস পিস করে তার বিরুদ্ধে দু একটা কথাও বলে। এই যেমন বউয়ের ভ্রু মোটা, চোখ দুইটা বড়, আরও কত কি। পিস পিস করে বললেও সেসব কথা কানে আসে চিত্রার। বিয়ে বাড়ি মানেই যেন প্রশংসা এবং দুর্নামের একটা সমাবেশ। ভিড় কমে গেল সকাল 10টা নাগাদ। সবাই যার যার মতো বউ দেখে বাড়িতে ফিরে গেল। দুপুরবেলা আরও একবার গায়ে হলুদ হবে। এই গ্রামের বিয়ের রীতিতে 2বার গায়ে হলুদ হয়। প্রথম গায়ে হলুদ কনেকে তার বাড়িতে তার আত্মীয় স্বজন মিলে দেয়, আর দ্বিতীয় গায়ে হলুদ শ্বশুরবাড়িতে স্বামীর সঙ্গে স্বামীর আত্মীয় স্বজনদের দ্বারা দেওয়া হয়। আজকে গায়ে হলুদ হবে দুপুরে। চিত্রার শাশুড়ি সবাইকে দুপুরবেলা আসতে বলে দিয়েছেন। দুপুরে গায়ে হলুদ হলেও সকাল থেকে শুরু হয়েছে তার আয়োজন। কাঁচা হলুদের গন্ধে মৌ মৌ করছে বারান্দা। বারান্দায় বসে থেকে চিত্রে স্পষ্ট বুঝতে পারে অদূরে তার স্বামীর ঘরে বসা মানুষটা ভীষণ চটপট করে মরছে। হলুদ বাটা হলো, গাছ থেকে তুলে আনা হলো, তাজা মেহেদি পাতা বাটা হলো। হলুদের ডালায় আলপনা সাজানো হয়েছে লাল রঙ ও চুন দিয়ে। ছোট একটা মাটির কলসে পানিতে আম পাতা দিয়ে বসিয়ে রাখা হয়েছে। উঠোনের মাঝখানে লাগানো হয়েছে একটা কলা গাছ। সামনে বিশাল একটা কাঠের পিঁড়ি। সেখানে গায়ে হলুদ হবে চিত্রা ও রূপকের। ভাবি ও অন্যান্য আত্মীয় স্বজনরা মিলে হলুদের আয়োজন করছে। কিশোরী মেয়েরা সবাই পরেছে হলুদ শাড়ি। চিত্রাকে এখনো হলুদ শাড়ি পরানো হয়নি। এত কিছু ভিড়ের আজকে হয়তো রূপকের সঙ্গে আর সময় কাটানো হবে না তার। ভীষণ লজ্জা লাগলো, ইচ্ছে করছে রূপকের পাশে কিছুক্ষণ বসতে। আত্মীয় স্বজনরা মিলে কাদা ছোড়াছড়ি খেলায় মেতেছে। শাশুড়ি মা এসে বললেন, ঘরে খাওন দিয়ে আইসি, দুজন মিলা খাইয়া লও। খুশিতে চিত্রার চোখ দুটো চকচক করে ওঠে। খাবার খাওয়ার লোভে নয়, তার নতুন স্বামীর সঙ্গে একসাথে বসে ভাত খেতে পারার আনন্দে। সে দ্রুত পায়ে নিজের ঘরে চলে আসে। এসে দেখে ঘর ফাঁকা, খাটের নিচে স্যান্ডেল জোড়াও নেই। তখন খুব মন খারাপ হয়। তার মনের আশা কি আজ পূরণ হবে না? একসঙ্গে বসে ভাত কি খাওয়া হবে না? চিত্রা নিজেও না খেয়ে বসে রইল। খাবারের প্লেটের ঢাকনা তুলে দেখল কি খাবার পাঠানো হয়েছে। গরম গরম দোয়া ওঠা খিচুড়ি। বিয়ে বাড়িতে অনেক মেহমান এসেছে, সবাই খাবে দুপুরবেলা বউভাতে। তাই এখন সবার জন্য সহজ রান্না খিচুড়ি। খিচুড়ির গ্রানে খিদেটা যেন আরও মাথা ছাড়া দিয়ে ওঠে। খাবার আবারও ডেকে দিল চিত্রা। আজকে বোধহয় তার খাওয়াই হবে না। তার মানুষটাও আজকে এখনও খায়নি, কিংবা কে জানে হয়তো সে আগেভাগে খেয়ে ফেলেছে।
এমন সময় দেখা গেল দুলতে দুলতে ঘরের দিকে আসছে রূপক। কলিজায় পানি এলো চিত্রার। সে ছোট বাটিতে পানি ঢেলে হাত ধোয়ার ব্যবস্থা করে দিল। ঘরের দরজা আলগোছে লাগিয়ে রেখে বিছানায় মুখোমুখি হয়ে খেতে বসলো তারা। চিত্রা লাজক মুখে বলল, দুয়ার আটকায় দিলেন কেন? মানুষে আসলে কি ভাববো? যা মন চায় ভাবুক। ভাত খাওয়ানোর সময় কেউ ডিস্টার্ব করে সেটা মন চাইতেছে না। পেট বইরা দুইটা খাইয়া লও তো। সারাদিনে আবার কখন খাওয়ান দিব তার কোনো ঠিক নাই। খাইয়া শুইয়া একটু ঘুমাইয়া লও। চিত্রা লজ্জানত মুখে বলল, এখন আমি ঘুমামো? ঘুমাইবা? রাতে তো তোমার ঘুম হয় নাই। অহন না ঘুমাইলে মাথা যন্ত্রণা হইব। আমার যন্ত্রণার কথা আপনারে ভাবতে হইব না। তাহলে কার যন্ত্রণার কথা ভাববো? উত্তরপাড়া থেকে একদল মাইয়া আইছিল বউ দেখত, তাগো মধ্যে সব থেকে মোটা মাইয়াটার কথা ভাববো? চিত্রা কপট অভিমানী সুরেই বলল, তাগো মধ্যে সব থেকে মোটা মাইয়াটারে আপনি দেখছেন? ঘরে নিজের বউ থাকতে মানুষের দিকে দেখুন ঠিক না। হু হু করেই হেসে উঠল রূপক। তার হাসি দেখে চিত্রার আরও অভিমান হয়। সে খিচুড়ি খাওয়া বন্ধ করে তাকিয়ে রইল রূপকের দিকে। হাসি ও খুনসুটিতে খাওয়া শেষ হলো তাদের। পুরোনো একটা কাঠের চেয়ারের উপর খাবারের গামলো প্লেট সরিয়ে রেখে বউয়ের হাত ধরে টেনে নিয়ে গেল রূপক। বলল, এখন তুমি আমার সঙ্গে ঘুমাইবা। চিত্রা চটপট করতে থাকলো। বাসা ভর্তি মেহমান কে কী ভাববে? সে নতুন বউ, তাকে প্রত্যেকটা নিঃশ্বাস ফেলতে হবে ভেবেচিন্তে। কিন্তু সত্যিটা হচ্ছে সেও মনে প্রাণে চাইছে এখন কিছুটা সময় রূপকের সঙ্গে কাটাতে। রূপক চিত্রার গায়ে হাত দিল। শিউরে উঠল চিত্রা। এই মানুষটার স্পর্শ তার ভালো লাগে, তবুও কেমন যেন ছন্দ খেলা করে মনে ও শরীরে। রূপক বউকে জড়িয়ে ধরে নিজের বুকের মধ্যে শক্ত করে ঝাপটে ধরে। চিত্রা অস্থির হয়ে সে বুক থেকে বাহির হতে চেষ্টা করে। বাহুবন্ধন আরও শক্ত করে রূপক। চিত্রার নরম গালে সে চুমু খায়, কানে কামড় দেয়, গলায় মুখ ডোবায়। চিত্রা থরথর করে কাঁপে। পুরুষ মানুষের স্পর্শ এমন কেন? সুখও দেয়, আবার যন্ত্রণায় পুড়িয়ে চারখারও করে দেয়। রূপক তাকে অনেক আদর করে, যতটা আদর না করলে বউকে ছেড়ে দিতে মন চায় না ঠিক ততটাই। চিত্রার বুকের ভিতর খুব জোরে জোরে আওয়াজ হচ্ছে, দুকপুক করছে। লজ্জায় বালিশে উপর হয়ে মুখ ডেকে রেখেছে চিত্রা। রূপক হাসি মুখে টিনের চালের দিকে মুখ করে রেখেছে। চিত্রা চোখ খুলে ওর দিকে তাকাতে পারে না, লজ্জায় মরে যায় অবস্থা। ভাবিরা কেউ ডাকছে না, শাশুড়িও ডাকতে আসছে না। হলুদের সময় কি হয় নাই, নাকি সবাই বুঝে গেছে নতুন বউ এখন রঙ্গলীলায় মতো, তাদেরকে ডাকা যাবে না? জগতের এসব নিয়মের কথা ভাবলে চিত্রার খুব লজ্জা করে। মানুষ এমন কেন? কারো কি শরম নাই? কখন যেন ঘুমিয়ে পড়েছিল ওরা। হই হুল্লোড় সুরে ঘুম ভাঙল। চিত্রা লজ্জা পেয়ে দ্রুত উঠে শাড়ি ঠিক করলো। তারপর দরজা খুলতে গেল। শাশুড়িমা জিজ্ঞেস করলেন, ঘুমাই পড়ছিলা? হ আম্মা। যাও মুখ ধুইয়া আসো, হলদি শাড়িটা পিন্দ। গাড় গড়িয়ে আচ্ছা বলে চিত্রা। ওর মনে হয় শাশুড়ি কিছু বুঝতে পারেন নাই তো, ভয় পেয়েই বাকি। সেই সময় পার করে এসেছেন শাশুড়ি নিজেও। চিত্রা তাড়াহুড়ো করে মুখ ধুতে যায়। টিউবওয়েলের পাড়ে এসে অনেকেই ঘিরে ধরে ওকে। ওর ভয় লাগে যদি আবার ওকে সকালের মতো প্রশ্ন করে, কিন্তু কেউ কোনো প্রশ্ন করলো না দেখে মানসিক শান্তি পায় চিত্রা। উঠোন থেকে মহিলাদের গানের আওয়াজ শোনা যাচ্ছে। মহাসমারোহে গায়ে হলুদ করা হলো রূপক ও চিত্রার। ভাবি ও বোনেরা মিলে কাঁচা হলুদ বাটা ডলে ডলে লাগিয়ে দিল তাদের গায়ে। কাঠের লম্বা একটা তক্তার উপর বসিয়ে রেখে তাদের গায়ে পানি ডালা হলো। জারি সারি গানের সঙ্গে বিয়েবাড়ির খাবারের গান মিলে মিশে একাকার। গায়ে হলুদের পর একটা হলুদ শাড়ি পরে চিত্রাকে রোদে বসিয়ে রাখা হলো। আজ বৌভাতে দাওয়াত, একটু পরে লোকজন আসতে শুরু করবে। বাবুর্চিরা খাবার দাবার রান্নাবান্না করছে। রুবিনা সুটকেস নিয়ে এসে হাজির হলো চিত্রাকে আরও একবার বউ সাজানোর জন্য। এতবার সাজগোজ করতে বিরক্ত লাগার কথা থাকলেও চিত্রার মোটেও বিরক্ত লাগছে না। এ সাজগোজ করতে পারাটাও সৌভাগ্যের বিষয়। যদিও ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। বধূ সেজে চিত্রা বসে রইল বিয়ের স্টেজে। গ্রামবাসীরা আসছে, আত্মীয় স্বজন আসছে বৌভাতে দাওয়াত খেতে। সবার হাতেই একটা করে উপহারের প্যাকেট। দাওয়াত খেয়ে নিজের নাম লিখিয়ে উপহার দিয়ে যাচ্ছে সবাই। চিত্রার আজ খুব আনন্দ হচ্ছে। এভাবে যখন কারো বিয়ে হতো সে মনে মনে চাইতো একদিন তারও এমন ধুমধাম করে বিয়ে হবে। তার পাগল বাবার পক্ষে সেটা সম্ভব ছিল না। অবশেষে তারও ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। মহা সমারোহে বিয়ে হচ্ছে তার। সন্ধ্যাবেলা কনেপক্ষে লোকজন আসলো। চিত্রার ফুফাতো ভাই বোন, ভাইয়ের বউ, তার বাবা সোহরাবুদ্দিনও এসেছে। সবাইকে এক ঝলক দেখে মনে শান্তি বয়ে গেল চিত্রার। সবার সঙ্গে বসে খাবারও খেলো চিত্রা। তারপর চলে এলো নিজের ঘরে। রূপক বন্ধুবান্ধব নিয়ে বিছানায় বসে মোবাইলে ছবি দেখছে। একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে রূপকের। সেই মোবাইলটাতে চিত্রার বেশ কয়েকটা ছবিও তুলেছে রূপক। চিত্রাকে দেখে ছেলেপেলেরা ঘর থেকে বেরিয়ে যায়। চিত্রা বলল, আমার বাড়ির লোকজন তো আমাগরও নিতে আইছে, নাইও যাইতে হইব। আপনার কি কি জিনিস নিতে হইব আমার একটু কন। কিছু নিতে হইব না, শুধু আমার বউটারে নিলেই হইব।
মুচকি হেসে কথাটা বলল রূপক। চিত্রা খুব লাজুকভাবেই হাসল। ভীষণ রোমান্টিক একটা বর পেয়েছে চিত্রা। তার বিয়ের সুটকেসের ভিতরে সে স্বামী কিছু শার্ট প্যান্ট ও লুঙ্গি গুছিয়ে ভরে নিল। রূপক আসমকে চিত্রাকে ঝাপটে ধরে বিছানায় শুইয়ে দেয়। চিত্রা বলল, আপনি এমন কেন? কেমন আমি? এখন ছাড়েন, দরজা খোলা আছে, কেউ আইয়া পড়ব। আইলে আহুক, সরেন তো। স্বামীকে ধাক্কা দিয়ে চিত্রা বিছানা থেকে উঠে পড়ল। থরথর করে গা কাঁপছে তার। চিত্রা ঘর থেকে বেরিয়ে তার ভাবিদের সঙ্গে দেখা করতে এলো। চিত্রার ফুফাতো ভাইয়ের সঙ্গে অদূরে মুখোমুখি দুটো চেয়ারে বসে আলোচনা করছে রূপকের দুলাভাই ও চাচারা। চিত্রা অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। তার ভাইয়ের মুখটা শুকনো। কী নিয়ে আলোচনা হচ্ছে কে জানে। চিত্রার বিয়েতে যৌতুক হিসাবে ছিল একটা সাইকেল। বিয়েতে বর পক্ষ থেকে খুব বেশি মেহমান যায়নি, তবুও তাদেরকে সবাইকে খাওয়ানো, বড় কনের জন্য বিয়ের কেনাকাটা করতে তার ফুফুর সংসার থেকে অনেক টাকা ঢালতে হয়েছে। ফুফাতো ভাইয়েরা যে যার মতো করে চেষ্টা করেছে বিয়েটা ভালোভাবে উঠিয়ে দেওয়ার। চিত্রাকে একটা সুন্দর বিয়ের শাড়িও দিয়েছে তারা। বড় কনের জন্য গায়ে হলুদের শাড়ি কিনে দিয়েছে চিত্রার ফুফু। কিন্তু ঝামেলা বেঁধেছে সাইকেল দেওয়া নিয়ে। সাইকেলটা দিতে হবে সোহরাবুদ্দিনকে। অনেক কষ্টে দুবেলা দুমুঠো ভাত খেতে পারা সোহরাবুদ্দিনের পক্ষে সাইকেল কিনে দেওয়া সম্ভব না। চিত্রা ভালো করে জানে সেটা। তাই চিত্রার ফুফাতো ভাই এরা 15-20 দিন সময় নিয়েছে সাইকেল দেওয়ার জন্য। সোহরাবুদ্দিন কিছু টাকা দিলে বাকিটা চিত্রার ফুফাতো ভাইরা মিলিয়ে দিয়ে একটা সাইকেল কিনে দিবে রূপককে। ফুফাতো ভাইয়ের কাঁধে এরকম উটকো বোঝা চাপিয়ে দেওয়া চিত্রার নিজের জন্য অপরাধবোধ কাজ করছে। এত আনন্দের বিয়ের মুহূর্তে একটা কারণে তার কাছে কেমন যেন অন্ধকার হয়ে গেল। তার স্বামী বাজারে দোকান করতে যায়, একটা সাইকেল তার ভীষণ দরকার। কিন্তু তার পরিবারের কেউ যদি এই সাইকেলটা দিতে না পারে, তাহলে শ্বশুরবাড়িতে মান সম্মান কমে যাবে চিত্রার। অন্যদিকে ভাই কিংবা বাবার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দিতে চাইছে না চিত্রা। এসব কথা ভেবে চিত্রার মন খারাপ হয়। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রূপক ও চিত্রা কনেপক্ষের সঙ্গে বেরিয়ে পড়ল। 3টা অটো গাড়ি নিয়ে আসা হয়েছে। একটা গাড়িতে পাশাপাশি চিত্র ও রূপক বসেছে। সেই গাড়িতে আরও আছে চিত্রার 2 ভাবি। তারা বিভিন্ন বিষয় নিয়ে হাসি মশকরা করছে রূপকের সাথে। রূপকের বোন রুবিন ও নাজমাও যাচ্ছে চিত্রার বাপের বাড়িতে। বাপের বাড়ি বলতে চিত্রার ফুফুর বাড়ি। সোহরাবুদ্দিনের ভাঙা বাড়িতে চিত্রার শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেই কথা বলে দিয়েছেন চিত্রার ফুফু। চিত্রাদের আর্থিক অবস্থার কথা শ্বশুরবাড়ির সবাই জানে। সব কিছু জেনে শুনেই রূপক বিয়ে করেছে ওকে। ফুফুর বাড়িতে আজকে একটা পৃথক ঘর দেওয়া হলো চিত্র রূপককে। এতদিন চিত্র ফুফুর সঙ্গেই ঘুমাতো। ফুফুর খড়ের ঘর, ফুফাতো ভাইয়ের টিনের দোসালা ঘর। ঘরে একটা খাটো শোকেস আছে। শোকেস ভর্তি ভাবির অনেক শখের জিনিস। বড় ভাবি অনেক শৌখিন মানুষ। ওনার ঘরটাতেই থাকতে দেওয়া হয়েছে নতুন বর বউকে। বিছানায় পাশাপাশি শুয়ে আছে তারা দুজন। চিত্রার ঘুম পাচ্ছে। মাত্রই ঘুমে চোখ বুজে এসেছে এমন সময় রূপকের হাতের স্পর্শ অনুভব করে। চিত্রা বলল, এখন কিছু কইরেন না, আমারে ঘুমাইতে দেন। ঘুমাইবা তো, একটু সোহাগ করতে দাও। দিনের বেলা অনেক সোহাগ করছেন, এখন একটু শরীরটা ছাইড়া দেন। মনটা তো মানতাছে না। মন এত অঞ্চন হইলে হইব? সারাটা দিন মেলা দখল গেছে। এখন একটু ঘুমাই এলন, কালকে আবার যত মন যায় সোহাগ কইরেন। চিত্রার কথা বাদ শোধালো না রূপক। সে চিত্রার শরীরের উপর উঠে পড়ে। চিত্রার সরল বুকে মুখ গুজে দিল। 2 হাত দিয়ে চিত্রার শরীর শিউরে উঠছে। পোষপোষ শব্দ করতে লাগলো সে। ঘুমের ঘরে সে তার স্বামীর চুল চেপে ধরে। সমস্ত ক্লান্তি তার কথায় যেন মিলিয়ে যায় তখন। রূপক আবারও পরম সোহাগ করলো তাকে। তারপর ক্লান্ত হয়ে সে চিত্রাকে ছেড়ে দেয়। সে আর কোনো নড়াচড়া না করে চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো। ঘুমের ভিতরে দেখলো একটা অদ্ভুত স্বপ্ন। জয়নাল একটা বড় দা হাতে নিয়ে তার পিছু পিছু দৌড়াচ্ছে। জয়নালের চেহারাটা মনে নেই চিত্রার, তবে স্বপ্ন বলে দিচ্ছিল এটা জয়নাল। দা নিয়ে সে চিত্রাকে কুপিয়ে মেরে ফেলতে চায়। পিছু পিছু ছুটতে ছুটতে জয়নাল বারবার বলছিল, তুই আমার বউ, তুই আমার থুই আরেকজনের লগে বিয়ে বইছস, আরেক পোলারে সোহাগ করস, আমি তোরে আজকে কাইটটা পালামো। চিত্রা ভয়ে আতঙ্কে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে, কিন্তু স্বপ্নের ভিতরে দৌড়িয়ে সে কোনো কুল কিনারা করতে পারে না। যতই দৌড়াচ্ছে পথ একটু এগোচ্ছে না। এদিকে জয়নাল তার পিছনে দা নিয়ে তাকে তাড়া করছে। এই বুঝে কোপ দেয় তার শরীরে। চিত্রা হঠাৎ করে ফাঁ ফসকে একটা দড়িয়ার মধ্যে পড়ে যায়। দড়িয়ে পড়তে পড়তে ঘুম ভেঙে গেল তার। সে দেখলো তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চিত্রা চোখ মোছে। রূপকের ঘুমের শব্দ পাচ্ছে সে। অন্ধকার ঘরে চিত্রার ভয় লাগে। এত ভয়ঙ্কর একটা স্বপ্ন কেন দেখলো সে? রূপকের হাত দুটো শক্ত করে ধরে নিজের রূপকের বুকের মধ্যে ঢেলে দেয়। একটা পা তুলে দিল চিত্রার গায়ের উপর। চিত্রা থলথলে শরীরটা রূপকের শক্তপোক্ত শরীরের ভিতরে জায়গা করে নিল। অনেকটা ভয় কেটে গেল চিত্রার। নির্ভরতার স্বস্তি পেতে লাগলো সে।
দু হাতে সে রূপককে শক্ত করে জড়িয়ে ধরে ভাবলো, আমার কোনো ভয় নেই, রূপক আমার অনেক ভালোবাসে, কোনো ভয় নেই আমার। 2 দিনে নাইও শেষ করে শ্বশুরবাড়িতে ফিরে এলো চিত্রা। আসার সময় তার সঙ্গে হরেক রকমের পিঠাপুলি ও একহাড়ে সিন্নি পাঠানো হয়েছে। গ্রামবাসীদের বাড়ি বাড়ি পাঠানো হলো সেই পিঠা ও সিন্নি। চিত্রা ঘরে ঢুকে দেখলো তার বিছানার উপর বিয়েতে পাওয়া সব উপহার সামগ্রী সুন্দরভাবে সাজিয়ে রাখা, প্রত্যেকটা বক্স থেকে র্যাপিং পেপার ছেঁড়া। তার মানে এবারের লোকজন সবাই তার অগসরে প্যাকেটগুলো খুলে দেখেছে কে কী পাঠিয়েছে। দেখা শেষ করে প্যাকেটগুলো তার ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। চিত্রার মনে হলো নিশ্চয়ই এখান থেকে দু একটা ভালো ভালো জিনিস সরিয়ে ফেলেছে অনেকে, এসব তো জানার কোনো প্রয়োজন নেই। সে যে কয়টা উপহার পেয়েছে তাতেই তার অনেক আনন্দ। চিত্র রূপক উপহারগুলো খুলে খুলে দেখতে লাগলো। কাঁচের প্লেট, বাটি, গ্লাস থেকে শুরু করে টিফিন বাটি পর্যন্ত অনেক কিছু উপহার পেয়েছে তারা। চিত্রার ভীষণ আনন্দ হচ্ছে। যৌথ পরিবারে তার বিয়ে হয়েছে, তবে এই জিনিসগুলো শুধুমাত্র তার নিজের। একদিন এগুলো দিয়ে সেও সুন্দর করে সংসার করবে। এগুলো তার সংসারের জিনিস। বুকটা তার আনন্দে ভরে গেল। চিত্রা সব জিনিসগুলো বিছানার নিচে সুন্দর করে সাজিয়ে রাখলো। চিত্রার শাশুড়ি দরজায় দাঁড়িয়ে সব দেখলেন। তিনি বললেন, মেলা জিনিস পাইছ, আমগো আত্মীয় স্বজন সবার দিল ভালো, সবাই ভালা ভালা জিনিসই দিছে। তোমগো বাড়ির যদি বৌবাদ করতে তাহলে ওইখান থেকেও পাইতা, নাও পাইতা, তোমার তো কোনো আত্মীয় স্বজন নাই, খালি একটা বাপ, তাও পাগলা। চিত্রার খুব খারাপ লাগলো কথাগুলো শুনতে। কথাগুলো নিষ্ঠুর রকমের সত্য, তবে অন্য কারো মুখ থেকে শুনলে খারাপ লাগাটা স্বাভাবিক। কিন্তু সেই মুহূর্তে কথাগুলো মন থেকে ঠেলে দূর করে দিল। বিয়ের প্রথম রাতে সে রূপককে কথা দিয়েছে শ্বশুর শাশুড়ির কথা সে কখনো কষ্ট পাবে না। সে মনে কোনো কষ্ট রাখতেও চায় না। চিত্রার শাশুড়ি জ্যোৎস্না বললেন, সন্ধ্যা হয়ে যাইতেছে, আসো চুলার পাড়ে, ভাতে চাল ধুইয়া দাও, বৈশা বৈশা ভাতে জাল দাও, সংসারের কাজকাম সব শিখতে হইব। আমার সংসারে কয়দিন থাকবা, তোমার নিজের সংসার বুঝা লইতে হইব, হাসাই কইছি। খুশি মনে ঘর থেকে বেরিয়ে এলো চিত্রা। সে শাশুড়ির সঙ্গে রান্নাবান্না করতে ভীষণ আগ্রহী। সংসার খুব গৌরবের জায়গা। অনেক ছোটবেলা থেকেই সে সংসার করার স্বপ্ন দেখে। এখন সেই স্বপ্ন পূরণ করার পালা। ভাতের চাল ধুয়ে দেওয়ার সময় চিত্রার খুব ভয় হচ্ছিল, যদি চালে কোনো পাথর পাওয়া যায় তাহলে নতুন শাশুড়ি তার মান সম্মান থাকবে না তার কাছে। শাশুড়ি ভাবে সে বোধহয় কোনো কাজ ঠিক মতো করতে পারে না। অনেকক্ষণ সময় ধরে চাল থেকে ধান ও পাথর বেছে বেছে খুব সুন্দর করে চাল ধুলো চিত্রা। তার শাশুড়ি এসে বললেন, এতক্ষণ সময় লাগাই দিতেছ, চাল ধুইতেই যদি রাত হইয়া যায় ভাত হইব কি বজরে? সিটে তার শাশুড়ির মুখের দিকে তাকায়। জ্যোৎস্নার মুখে হাসি, হাসি মুখ দেখে ভয় কেটে গেল চিত্রার। সে আতঙ্কিত ভঙ্গিতে চালগুলো নিয়ে রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে মাটির চুলা, লাকড়ি দিয়ে জাল দিতে হয়। পাতিলের চালগুলো তুলে দিয়ে সে জ্যোৎস্নাকে জিজ্ঞেস করলো, আরও পানি দিব? আর একটু পানি দেওয়ান লাগবো, তোমার পানি মাইফা দেওয়ান শিখাইয়া দিই। হাতের এই 4 আঙ্গুলের সমান করে পানি দিবা বাতে, নতুন ধান হলে আর একটু কম করে দিব, বুঝছো? চিত্রা মাথা জাকালো। রূপক ঘর থেকে বেরিয়ে এসে বলল, মা খিদা লাগছে, কিছু খাওয়ার দাও। জ্যোৎস্না বললেন, মুড়ি দিয়ে সিন্নি খা, বাতে চাউল কেবল ধুইয়া দিতেছি। তোর বউরে সে কখন পাঠাইছি চাইল ধুইতে, এখন আইলো। শ্বশুরবাড়ি থেকে যা আনছো সইগুলোই খা, আইনা দিব? দেও। রূপকের মা একটা ছোট গামলায় করে সিন্নিও একপাশে মুড়ি আর কয়েকটা পিঠে নিয়ে এলেন। খাবারটা রূপকের হাতে দিয়ে রান্নাঘরে গিয়ে বসলেন তিনি। চিত্রা চুলার পাড়ে বসে ভাত চাল দিচ্ছে। উনুনের আগুনে তার মুখটা লালচে আকার ধারণ করছে। তার মুখের দিকে তাকিয়ে আছে রূপক। নতুন বউটাকে উনুনের আলোয় কি অপূর্ব সুন্দরী না দেখাচ্ছে। উনুনের আলোয় রাঙা হয়ে উঠেছে নতুন বউয়ের মুখ। সেদিকে তাকিয়ে রূপক সিন্নি দিয়ে মুড়ি খাচ্ছে। তার হঠাৎ মনে পড়ল তার বউটা নিশ্চয়ই অনেক ক্ষুধা পেয়েছে, কিন্তু মায়ের সামনে সে নতুন বউকে কিছু খেতেও বলতে পারছে না। অনেক ভাবনা চিন্তার পর রূপক বলল, আমার 1 গ্লাস পানি আইনা দিয়ে যাও তো। কথা সুর শুনে বোঝা যাচ্ছে সে তার বউকে বলছে কথাটা। জ্যোৎস্না বিষয়টা বুঝতে পেরে চিত্রাকে বললেন, যা ওরে 1 গ্লাস পানি দিয়ে আসো। চিত্রা কাঁপা কাঁপা হাতে 1 গ্লাস পানি নিয়ে এসে রূপকের পাশে দাঁড়ালো। বর সন্ধ্যা, চারদিকে গুটগুটে অন্ধকার। রান্নাঘরের জ্বলন্ত কুপির আলো খানিকটা বাহিরে এসে পড়েছে। সে আলোয় সবাই সিন্নি খাচ্ছিল বসে। নতুন বউ পাশে এসে দাঁড়াতে সে গ্লাস ধরার অজুহাতে বউয়ের হাতটা খপ করে ধরল। হাত ছাড়ানোর চেষ্টা করলো চিত্রা, কিন্তু তার ভয় ভয় লাগছে, পরে যদি গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে যায়। চিত্রা পিস পিস করে বলল, কি করেন, হাতটা ছাইড়া দেন, আম্মা দেখে ফেলবো। রূপক চিত্রার হাতটা আরও শক্ত করে চেপে ধরে একটা নরম মোচড় দিল। এটুকুতেই কি সে আনন্দ পেল বুঝতে পারল না চিত্রা। রূপক মুচকি হেসে তার খেয়ে অর্ধেক করে রাখা সিন্নির গামলাটা তার বউয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, আর খামো না, পেট বইরা গেছে, এটা তুমি খাইয়া লও। চিত্রার লাজে রাঙা মুখ আরও টকটকে লাল হয়ে উঠল। আবছায়া অন্ধকারেও সে রক্তিমতাটুকু দেখতে ভুল করল না রূপক। ডক ডক করে 1 গ্লাস পানি খেয়ে নিল সে।
নিজের অর্ধেক করে ফেলে রাখা খাবারটা বউকে ভালোবেসে দিতে পেরে সে গর্ববোধ করছে। এই খাবার খেলে তার প্রতি বউর মহব্বত বাড়বে, এই কথা সে ছোটবেলা থেকেই শুনে আসছে। কারো অর্ধেক খাওয়া খাবার অন্য কেউ খেলে দুজনের প্রতি একটা নতুন মহব্বত কাজ করে। যদিও তার বউ তাকে অনেক ভালোবাসে, কিন্তু মানব মনের বৈশিষ্ট্য হলো সে যত ভালোবাসা পায় আরও বেশি ভালোবাসা পেতে চায়। চিত্রা রান্নাঘরে চালায় গিয়ে ঢুকলো, সিন্নির গামলাটা রেখে দিল এক পাশে। শাশুড়ির সামনে স্বামীর দেওয়া সিন্নি খেতে তার লজ্জা লাগছে। তাছাড়া এখন কাজের সময়, রান্নাঘরের কাজ পেলে খেতে বসে গেলে শাশুড়ি মা রাগ করবেন। তাকে অবাক করে দিয়ে জ্যোৎস্না বললেন, হাত ধুয়ে চারটা খাইয়া লও, আমি তরকারি রানবো, কেমনে রান্ধে সেইটা শিক্ষা লও। আমরা কিন্তু তরকারিতে নুন একটু বেশি খাই। চিত্রা গাড় বেঁকিয়ে সায় দিল, তারপর হাত ধুয়ে সিন্নি খেতে বসলো সে। শাশুড়ি মা এক হাতে মাঝে মাঝে ভাতের জাল ঠেলে দিচ্ছেন, তরকারি করছেন তিনি। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, সঙ্গে আছে আলু ভর্তা। রূপক উঠে যাওয়ার সময় জ্যোৎস্নাকে বলল, বেশি করে দইনা পাতা কুইসা দিয়ে ভর্তা কইরো মা। রূপক ঘরে চলে গেলে চিত্রার কেমন শূন্য শূন্য লাগে। মানুষটা যতক্ষণ আশেপাশে থাকে অস্থির হয়ে থাকেও, তবুও সব কিছু ভালো লাগে তার। কিন্তু মানুষটা একটু আড়ালে চলে গেলে কেমন যেন হাহাকার কাজ করে। মন চায় সারাক্ষণ শাড়ির আঁচলে তাকে বেঁধে রাখতে, কিন্তু সমাজের নিয়ম বলে একটা কথা আছে। আগামীকাল থেকে রূপক আবার নিয়মিত দোকানে বসবে। স্বামীকে না দেখে সারাদিন সে কি অস্থিরতায় সময় কাটবে সেটাই ভাবছিল চিত্রা। রাতে ঘুমাতে এসে চিত্রা রূপককে বলল, আপনি তো কাল থেকে ব্যস্ত হইয়া যাইবেন, দোকানে গিয়ে কি আমার কথা আপনার মনে পড়ব? কেন মনে পড়ব না? আমি যখন একটা সুন্দর কাপড় কাস্টমারে দেখামো, তোমার কথা আমার মনে হইব। মনে মনে ভাববো এই কাপড়টা আমার বউরে পিনলে না জানি কত সুন্দর লাগতো। ইস, আপনার খালি ঢঙের কথা। ডঙের কথা না কইলে কিসের কথা কমু? পিড়িতে তো খালি ঢং আর ডং। কথাটা বলে সে বউয়ের থলথলে পেটে জোরে চাপ দেয়। চিত্রা রূপকের হাত সরিয়ে দিয়ে বলে, আপনি এমন কেন? কথাটা শুনে খিলখিল করে হাসে রূপক। সে হাসি চড়ি রিনিচিনি শব্দের মতো অনেকক্ষণ বাজনা বাজায় চিত্রার কানে। আস্তে আস্তে রূপক ঘুমে ঢলে পড়ে। চিত্রা ও স্বামীর বুকে শব্দ শোনে। সে জানে মাঝরাতে হঠাৎ তার উপর ছড়াও হবে রূপক। অনেক আদরে আদরে তাকে ভরিয়ে দিবে। চিত্রার ভালো লাগে তার স্বামীর প্রত্যেকটা স্পর্শ। মনে হয় এই স্পর্শগুলো গৌরবের, পরম সুখের। পৃথিবীতে এর চাইতে কোনো সুখ নেই। খুব সকালবেলা গরম ভাত খেয়ে কাজে বেরিয়ে গেল রূপক বের হওয়ার সময় জ্যোৎস্না বলছিল, আর কয়টা দিন, সাইকেলটা পাইয়া গেলে তোর অনেক সুবিধা হইব, তখন আর ব্যানে করে যাইতে হইব না, টাকাও বাঁচব। মায়ের কথা শুনে রূপক আর চোখে একবার চিত্রার দিকে তাকালো। চিত্রার বুকটা হাহাকার করে ওঠে। তার ভাইয়েরা কি পারবে রূপকের জন্য সাইকেলের ব্যবস্থা করে দিতে? এমনিতেই বিয়ে পাবে তাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। সারাটা দিন অনেক ছটফট করে কাটলো চিত্রার। রুবিনও নাচবার সঙ্গে টুকিটাকি গল্প আর সংসারের কাজকর্ম করে সে দিনটা কাটানোর চেষ্টা করলো। পাড়া প্রতিবেশী দু একজন এসেছিল তার সঙ্গে দেখা করতে। সব কিছুর ভিড়েও বারবার রূপকের কথাই মনে পড়ছিল চিত্রার। দুপুরের খাবার রূপক সঙ্গে করে নিয়ে গেছে। বিয়েতে পাওয়া নতুন টিফিন ক্যারিয়ার করে রূপকের জন্য ভাত বেড়ে দিয়েছে চিত্রা। একেবারে রাত্রিবেলা দোকান বন্ধ করে তারপর বাড়িতে আসবে রূপক। সারাদিন তার কথা ভেবে চিত্রা চটপট করেছে, সেটা কি রূপক জানবে? রাত 10টা। কুন্দনপুর গ্রামে তখন নিশতি রাত। পেঁচার ডাক শোনা যাচ্ছে। ঝিঝি পোকার ডাকে রাত হয়ে উঠেছে অনেক গভীর। সন্ধ্যার পর থেকে পায়ের আওয়াজ শোনার জন্য অপেক্ষা করছে চিত্রা। এখনও সে পায়ের আওয়াজ শোনা যাচ্ছে না। তার চোখে ঘুম লেগে এসেছে। না খেয়ে শুয়ে পড়ছিল সে। রূপককে পেলে খেতে ইচ্ছে করছে না। জ্যোৎস্না নিজেও এখনও না খেয়ে জেগে আছেন পেটে খিদে নিয়ে। স্বামী সন্তান পিড়লে তারপর তাদেরকে নিয়ে একসঙ্গে বসে ভাত খাবেন বলে। গলার আওয়াজ শুনে চিত্রার ঘুম ভেঙে যায়। রূপকের আওয়াজ পাওয়া যাচ্ছে। বিছানার উপর দরমড় করে উঠে বসলো সে। দরজা শব্দ হওয়ার আগে সে দৌড়ে এসে দরজা খুলে দিল। রূপক দরজা ঠেলে দিয়ে তার বউকে ঝাপটে ধরল। বউয়ের নরম শরীরের এখানে সেখানে হাত দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। তার অস্থির হয়ে ওঠা বউ স্বামীর বুকে মাথা রেখে শান্তি খুঁজে বেড়ায়। রূপক বলল, ঘুমাই পড়ছিলা? চোখ লাইগা আইছিল। খাউন দাও, খিদা লাগছে। আপনি হাত মুখ ধুয়ে আসেন, খাউন দিতেছি। রূপক দাঁত বের করে হেসে বলল, এই খাউন সেই খাওয়ান না। তাহলে? রূপকের মুখের হাসি দেখে চিত্রা বুঝে ফেলল তার স্বামী কিসের ইঙ্গিত দিচ্ছে। স্বামীকে ঠেলে সরিয়ে দিয়ে চিত্রা বলল, সরে না হন, আগে দুইটা খাইয়ালন। খাওন তো অনেক খাইব, আগে আমার মিষ্টি বউটার একটু দেখি। দেখার চল করে রূপক তার বউকে জাপটে ধরে বউয়ের গলায় মুখ ডুবিয়ে ঘ্রাণ নেয়। ক্রমাগত মাথা নাড়িয়ে অস্থির করে তোলে চিত্রাকে। এমন সময় শোনা যায় জ্যোৎস্নার গলা, খাইতে আয় বাবা, তোর বউ ঘুমাইয়া পড়ছে নাকি? ওরেও নিয়ে আয়, ভাত না খাইয়া বইসা আছে।
রূপক বলল, চলো খাইয়ে আসি, তারপর দেখামো মজা। চিত্রা মাথায় গোমটা টেনে দেয়, গোমটার নিচে চুল ঠিক করে। বিয়ের পর থেকেই তার স্বামীর ভালোবাসা আর অত্যাচারে সে পিষ্ট। নতুন নতুন বউ পেলে নাকি ছেলেরা এমনই করে। তার ফুফাতো ভাইয়ের বউ বলেছে তার কয়েকদিন পরে এত সোহাগ থাকবে না, তখন বাসায় ঢুকেই সবার সাথে আগে বসবে ভাত দে। সারাদিন তার বউটা কিভাবে অস্থিরতে চটপাট করেছে সেই কথা মনে থাকবে না। ভাত খেয়ে বিছানায় শুয়ে নাক ডেকে ঘুম দিবে তার স্বামী। কথাগুলো শুনে চিত্রের খুব মন খারাপ হয়েছিল। রূপকের ওরকম হয়ে যাওয়া মোটেও সে মেনে নিতে পারবে না। রূপককে এমনই ভালো লাগে। সে মনে মনে প্রার্থনা করে আজীবন যেন তার স্বামী এমনই থাকে। ভোরের দিকে একেবারে চিত্রার ঘুম ভেঙে যায়। ঘর অন্ধকার। রূপকের গলায় হাত বুলিয়ে চিত্রা মনে মনে বলল, তোমারে পাইয়া যে আমি কি পাইছি, আমার এই জীবনের সবচাইতে বড় পাওয়া। কোনো এক অজানা কারণে চিত্রার চোখে পানি চলে আসে। খুব আবেগপ্রবণ হয়ে উঠল সে। তার অতীতের কালো অধ্যায়ের কথা মনে পড়ল। মনে জাগলো অনেক আতঙ্ক। রূপক যেন সারা জীবন তাকে এভাবে আগলে রাখে সেটাই কামনা করছে চিত্রা। এছাড়া তার আর কিছুই চাওয়ার নেই। সুরসুরি পেয়ে ঘুম ভেঙে গেল রূপকের। রূপক স্ত্রীর হাতটা ধরে বলল, কি হয়েছে, ঘুমাও নাই? ঘুম ভাঙে গেছে, ঘুমাইয়া পড়ো। চিত্রার হাত নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে রেখে রূপক আবারও ঘুমানোর চেষ্টা করে। চিত্রা হাত সরিয়ে নেয়। রূপক বলল, কি হয়েছে বউ, তোমার কি মন খারাপ? চিত্রা চমকে উঠে বলল, আপনি কেমনে বুঝলেন আমার মন খারাপ? ঘুম জড়ানো কণ্ঠে রূপক উত্তর দিল, তুমি যে আমার কলিজার পাখি, আমি বুঝবো না তো কে বুঝবো? মন খারাপ লাগতেছে কেন? আব্বার কথা কি মনে পড়ছে? আপনার কথা মনে পড়ছে। কি কও, আমি তো তোমার লগেই আছি। আপনি যদি কখনো হারাইয়া ফেলি আপনারে? অন্ধকারের মাঝে রূপক বউয়ের মুখ চেপে ধরল। অভয় দিয়ে বলল, রাত বিরাতে এসব অলক্ষণে কথা কইও না তো। তুমি আমার বউ, আমার জনম জনমের সাথেই। এসব খারাপ কথা মনের মধ্যে কখনো আনবা না। আপনি কালকে সকালবেলা উঠেই দোকানে চলে যাবেন। সারা দিন আপনার কথা আমার মনে পড়ে। বাড়িতে আইবেন সেই নিশিরাইতে। ওরে আমার আদরের বউরে, দোকানের মধ্যে বইয়া আমিও সারাদিন তোমার কথাই ভাবি। তোমারে ঘরে রাইখা বাহিরে যাইতে আমার মন টানে না। না যাইলেও তো হইব না, কামকাজ না করলে খামু কি? চিত্রা কোনো উত্তর দিল না। এইসব ছেলে মানসিক কথাবার্তা বলা ঠিক না। এতে স্বামীর মন হালকা হয়। মন হালকা হইলে তারা ভালোভাবে কাজকর্ম করতেও পারবে না। সে বলল, আপনি আমার কথা চিন্তা কইরেন না, ভালো কইরা আপনার কাজটা কইরেন। দোকানে বইয়া থাকুন ছাড়া তো আমার আর কোনো কাম নাই। বৈশা বৈশা শুধু তোমার কথাই তখন আমি ভাবি। এত ভাবতে হইব না। ঠিক আছে, অহন ঘুমাইয়া পড়ো। চিত্রা তবুও মনটা খসখস করে। মনে হচ্ছে কথা বলে মন ভরেনি তার। আরও কিছুক্ষণ যদি সে কথা বলতে পারতো মন খুলে। রূপক বলল, তোমার একটা মোবাইল কিনে দিব, তুমি আমার লগে মোবাইলে কথা কইবা। কি কন, সত্যি? চিত্রা যেন বিশ্বাসই হতে চায় না তার স্বামীর কথা। একটা মোবাইল ফোনের অনেক দাম, তাছাড়া তার কোনো মোবাইলের প্রয়োজনও নেই। রূপক বলল, সেকেন্ড হ্যান্ড মোবাইলের দাম কম, আমি খোঁজ লাগাইছি, একটা পাইলে তোমারে দেবো। আমার কথা যখনই তোমার মনে হইব তুমি আমারে শুধু একটা মিস কল দিবা, আমি কল ব্যাক দিয়ে তোমার সাথে কথা কইব। আপনি তো আর বিদেশে থাকেন না, মোবাইলে কল দিলে মানুষ কি কইব? এখনকার দিনে সবাই সবার বউয়ের লগে মোবাইলে কথা কয়। আমার বন্ধু আরমানরে দেখছো, বিয়ে খাইতে আইছিল যে, লম্বা কইরা হ্যাংলা কইরা, ওরে দেখছি স্কুল মাঠে বসা বউয়ের লগে কথা কয়। আমগো সামনে কয় না, একটু দূরে গিয়া কয়। আমরা ওরে লইয়া বহুত হাসাহাসি করছি। এখন মনে হইতেছে বউয়ের লগে কথা কইতে পারাটাই শান্তির। এই কথাগুলো মানুষের সামনে কম যায় না। চিত্রা শক্ত করে তার স্বামী রূপককে জড়িয়ে ধরল। মানুষটা ভীষণ ভালো। এই মানুষটাকে পেয়েছে সে অনেক সৌভাগ্য করে। মানুষটা যেন আজীবন তার সাথেই থাকে। সব কিছু ভালোই চলছিল। একদিন ঘটল বিপত্তি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে দ্বিতীয় পুরুষ, লিখেছেন নীলাব্র জহির। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।